আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন মুভি নিয়ে। মুভিটির নাম জুরাসিক ওয়ার্ল্ড রিবোর্ট। এটা মূলত 2022 সালে আসা জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়নের সাথে সম্পর্কিত। কিন্তু যদি আপনি সরাসরি এই মুভিটা দেখেন তবুও কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এটি একটি দারুণ মুভি। যদি সুযোগ পান অবশ্যই সিনেমা হলে দেখে আসুন। আর যদি কখনো হলে দেখতে না পারেন তাহলে চিন্তা নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য মুভিটির পুরো গল্প বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনাদের কাছে মুভির গল্প বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওতে সবচেয়ে ভালো লাগা অংশটি কমেন্টে শেয়ার করবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। জুরাসিক ওয়ার্ল্ড রিবোর্ট এমন একটি মুভি যেখানে মানুষ আর ডাইনোসর একই সাথে এক পৃথিবীতে বাস করে। মুভির গল্প 2027 সালের, অর্থাৎ আজ থেকে 2 বছর আগাম সময়ের। মুভির কাহিনী অনুযায়ী কোটি কোটি বছর আগে পৃথিবীতে একটা বড় বিপর্যয় ঘটে, যার কারণে বেশিরভাগ ডাইনোসর মারা যায়, কিন্তু কিছু কিছু ডাইনোসর বেঁচে যায়। তারা কিভাবে বেঁচে গেল আর সেই সময় কি কি ঘটলো এইসবই মুভির গল্প। ডাইনোসররা পৃথিবীর নিচে বসবাস শুরু করে, তারপর থেকে তারা বাইরের দুনিয়ায় বিলুপ্ত রয়ে যায়, কিন্তু তাদের প্রজাতিগুলো পৃথিবীর নিচেই বেড়ে ওঠে। তবে ঠিক 32 বছর আগে, মানে 1995 সালে হঠাৎ করে একটি বড় আগ্নেয়গিরি বা জ্বলন্ত পাহাড় ফেটে যায়। সেই আগ্নেয়গিরির কারণে ডাইনোসরদের জন্য বাইরের দুনিয়ার দরজা খুলে যায়। এই পথ দিয়ে ডাইনোসররা আবার বাইরের দুনিয়ায় আসতে শুরু করে এবং ধীরে ধীরে মানুষের সাথে বসবাস করতে শুরু করে। কিন্তু এই পৃথিবীর পরিবেশ ডাইনোসরদের জন্য একদমই উপযোগী ছিল না, কারণ এই সময় যেমন কোটি কোটি বছর আগের মতো বাতাস নেই, তেমনি বর্তমানের মতো তাপমাত্রাও তাদের বাস করার উপযোগী ছিল না। তাই ধীরে ধীরে ডাইনোসররা মারা যেতে থাকে। তবুও পৃথিবীর এমন একটি জায়গা ছিল যেখানে তারা নিরাপদে বসবাস করতে পারে। সেটি হলো পৃথিবীর ইকুয়েটর। ইকুয়েটর হলো একটি কাল্পনিক রেখা যা পৃথিবীকে দুভাগে ভাগ করে। এই ইকুয়েটরের আশেপাশে থাকা সমুদ্র এবং দ্বীপগুলোর অনেক জায়গা ছিল ডাইনোসরদের থাকার উপযোগী, কারণ সেখানে তাপমাত্রা ও অক্সিজেন পর্যাপ্ত ছিল। এই কারণে ডাইনোসররা ইকুয়েটরের আশেপাশের দ্বীপ ও সমুদ্র এলাকায় বসবাস শুরু করে। তবে ডাইনোসরদের উপস্থিতির কারণে ওই এলাকা অনেক বিপজ্জনক হয়ে পড়ে। তাই বিশ্বের বিভিন্ন সরকার ওই এলাকাগুলোতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে এবং সাধারণ মানুষকে সেখান থেকে দূরে থাকার নির্দেশ দেয়। বিশ্বে কিছু নির্বাচিত কোম্পানি ওই এলাকায় গিয়ে ডাইনোসরদের নিয়ে গবেষণা করার অনুমতি পায়, যাতে তারা এই প্রজাতির সম্পর্কে আরো বেশি জানতে পারে। এখন মুভির গল্প শুরু হয় বর্তমান সময় থেকে প্রায় 17 বছর আগে, অর্থাৎ 2010 সাল থেকে। 2010 সালে দেখা যায় পৃথিবীর একটি বড় কোম্পানি যার নাম ইনজেন ইকুয়েটরের কাছে আটলান্টিক মহাসাগরের এক দ্বীপে ডাইনোসর নিয়ে গবেষণা চালাচ্ছে। ওই দ্বীপে কোম্পানিটি একটি গবেষণাগার তৈরি করেছে, যেখানে বড় বড় বিজ্ঞানী ও ডাক্তাররা মিলে ডাইনোসরদের মিউটেশন নিয়ে কাজ করছে। তারা ডাইনোসরের রক্ত সংগ্রহ করে তাদের ডিএনএতে পরিবর্তন আনার চেষ্টা করে, যাতে তারা নতুন প্রজাতির ডাইনোসর তৈরি করতে পারে। মুভির শুরুতে দেখা যায় ইঞ্জিন কোম্পানি তাদের গবেষণাগারে অনেক ডাইনোসরকে মিউটেট করেছে। এই সময় তারা বিশেষ করে একটি টাইরেক্সের মিউটেশন নিয়ে কাজ করছে, কিন্তু তাদের এই কাজে এক কর্মচারীর ছোট্ট একটি ভুলের কারণে মেশিনে গন্ডগোল ঘটে, যা পরবর্তীতে বড় সমস্যার সৃষ্টি করে। তাদের মিউটেশন করার কাজ তখন মাঝপথে থেমে যায়, কিন্তু হঠাৎ সেই টাইরেক্স জীবিত হয়ে ওঠে এবং মুক্ত হয়ে পুরো ল্যাবটি ধ্বংস করা শুরু করে। সে ল্যাবের একজন মানুষকেও খেয়ে ফেলে। এই টাইরেক্সটি দেখেই বোঝা যায় এটি অনেক বেশি মিউটেটেড, তাই দেখতে অনেক ভয়ঙ্কর এবং অনেক বড় আকারের হয়ে গেছে। এই দুর্ঘটনার কারণে ল্যাবের সব কর্মচারীরা পালিয়ে যায় এবং তাদের গবেষণা ও মিউটেশন করার কাজ ছেড়ে দেয়। এরপর আর কেউই ওই ল্যাবের কাছে ফিরে আসে না। তারপরে দৃশ্য বদলায় এবং আমরা দেখতে পাই 17 বছর কেটে গেছে। 2010 সাল থেকে সরাসরি এসে পৌঁছায় 2027 সালে, অর্থাৎ বর্তমান সময়ে। বর্তমান সময়ের গল্পে আমরা পরিচিত হই এক ব্যক্তির সাথে, যার নাম মার্টিন। মার্টিন আসলে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির নির্বাহী। তার কোম্পানির নাম পার্কার জেনিক্স, যারা মূলত বড় বড় রোগের ওষুধ তৈরি করে।
তখন জানা যায় যে বিশ্বে একটি বড় রোগ ছড়িয়ে পড়েছে, একটি হৃদরোগ, যা এখন সাধারণ মানুষের মধ্যে অনেক সহজেই দেখা যাচ্ছে। পার্কার জেনিংস জানতে পারে আগামী কয়েক বছরের মধ্যেই এই হৃদরোগ পৃথিবীর প্রায় 20% মানুষকে প্রভাবিত করবে। অর্থাৎ প্রতি 5 জন মানুষের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হবে। এই কারণে তারা ভাবতে থাকে যদি তারা এই বড় হৃদরোগের ওষুধ আবিষ্কার করতে পারে তাহলে পুরো বিশ্বের বাজারে তাদের ওষুধের চাহিদা বৃদ্ধি পাবে। তারা শুধু মানুষের হৃদরোগের চিকিৎসাই করবে না, পাশাপাশি অনেক অর্থ উপার্জন করবে। কিন্তু যখন পার্কার জেনিক্স এই রোগের ঔষধ তৈরির গবেষণা করে তখন তারা জানতে পারে যে ডাইনোসররা তাদের এই কাজে সাহায্য করতে পারে। কারণ ডাইনোসররা অনেক বড় প্রাণী, তাদের হৃদয়ও বিশাল, তাদের হৃদয়ের পেশিও অনেক শক্তিশালী। তাই পার্কার জেনিক্সের বিশ্বাস যদি তারা ডাইনোসরের রক্ত পায় তবে হৃদরোগের ওষুধ তৈরি করা সহজ হবে। এই কারণে তারা মার্টিনকে নিয়ে দেয় ডাইনোসরের 3 ধরনের রক্ত সংগ্রহ করার জন্য, যারা জমিতে থাকে, যারা পানিতে থাকে এবং যারা আকাশে উড়ে বেড়ায়। পার্কার জেনিক্স পুরো কাজটি মার্টিনের ওপর ছেড়ে দেয়, কিন্তু মার্টিন একা এই কাজটি করতে পারবে না। তাই সে নিজের একটি দল গঠন করার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে মার্টিন দেখা করে জোরা নামে এক নারীর সাথে। জানা যায় জোরা একজন বিশেষ ফোর্সের কমান্ডার হিসেবে কাজ করেন। জোরা একজন এক্সপার্ট, যিনি লড়াই করার, অস্ত্র চালানোর এবং সবচেয়ে বিপজ্জনক জায়গায় বেঁচে থাকার ব্যাপারে দক্ষ। আর যেহেতু মার্টিনকে যেখানে যেতে হবে সেটা একদম বিপজ্জনক এলাকা, তাই সে তার টিমে জোরাকে অন্তর্ভুক্ত করে। মার্টিন জোরাকে $10 মিলিয়ন অফার করে। এরপর মার্টিন জোরাকে তার মিশনের সব কথা খুলে বলে। সে জানায় যে সে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য কাজ করে তারা একটি মারাত্মক হৃদরোগের ওষুধ বানানোর চেষ্টা করছে। সে ওষুধ তৈরির জন্য তাদের 3 ধরনের ডাইনোসরের রক্ত দরকার। কিন্তু মার্টিন জোরাকে এই কথাও জানায় যে এই মিশন পুরোপুরি গোপন থাকবে, কারণ কোনো সরকার তাদের এই মিশন করার অনুমতি দেবে না। সুতরাং এটা একদম সিক্রেট মিশন। এইসব কথা শুনেও জোরা মার্টিনের টিমে যোগ দেয় এবং অফারকৃত টাকাটি দেখে সায় দেয়। এরপর মার্টিন জোরাকে নিয়ে টিমের 3য় সদস্যের কাছে যায়, যার নাম ডক্টর হেনরি। ডক্টর হেনরি একজন পেলিওটোলজিস্ট, অর্থাৎ ডাইনোসর নিয়ে গভীর জ্ঞান সম্পন্ন বিজ্ঞানী। মার্টিন তার এই জ্ঞানের কারণে ডক্টর হেনরিকে টিমে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মার্টিন ডক্টর হেনরিকে মিশনের সব কথা জানায়। এরপর ডক্টর হেনরিও টিমে যোগ দেন। কিন্তু আমরা জানতে পারি যে ডক্টর হেনরি টাকা নিয়ে তেমন আগ্রহ নেই। তার আসল আগ্রহ ডাইনোসরদের ভালোবাসা আর তাদের কাছ থেকে আরো জানতে চাওয়া। মার্টিন যখন ডক্টর হেনরিকে মিশনের ব্যাপারে বলে তখন জানায় যে 3 ধরনের ডাইনোসরের রক্ত লাগবে। এরপর মার্টিন ও ডক্টর হেনরি একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে এই 3 প্রজাতির ডাইনোসরের আর ঠিক কি কি হবে। পানির ডাইনোসরের নাম মোসাসোরাস, জমির ডাইনোসর টাইটানোসোরাস, আর আকাশে উড়ে বেড়ানো ডাইনোসর কোয়ার্টেল কোর্টালস। এইসব ঠিক করে নেওয়ার পরও মার্টিনের টিমে আরও লোক দরকার, কারণ 3 জন মানুষ দিয়ে এই কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তবে টিম বাড়ানোর জন্য জোরা মার্টিনকে তার পুরনো বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা জানতে পারি জোরার এই 2 বন্ধু তার সঙ্গে একসময় স্পেশাল ফোর্সে কাজ করত। তাদের নাম ডাঙ্কান এবং ববি। ববি যুদ্ধ ও অস্ত্র চালানোর বিশেষজ্ঞ, আর ডাঙ্কানের কাছে স্পেশাল ফোর্সের ট্রেনিং ছাড়াও সমুদ্রের নৌকা চালানোর ও পথ নির্দেশ করার দক্ষতা রয়েছে। ডাঙ্কানের ববি টিমে আসার পর মার্টিনের টিমে মোট 5 জন সদস্য হয়ে যায়। এরপর তারা তাদের মিশনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে। ডাঙ্কানের নৌকায় চেপে সবাই মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রার সময় আমরা জানতে পারি ডাঙ্কান নৌকায় আরও 2 জনকে সঙ্গে নিয়েছে, যাদের নাম লেক ক্লার্ক এবং নিনা। লেক ক্লার্ক নৌকা চালাতে জানে, আর নিনা একজন মের্সেনারি, অর্থাৎ বিশেষায়িত যোদ্ধা। ডাঙ্কান তাকে এনেছে যাতে পথে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তখন নিনা তাদের সাহায্য করতে পারে। মিশনে বেরোনোর পর সবাই নৌকায় একত্রিত হয়ে গন্তব্যের মানচিত্র দেখতে থাকে। মানচিত্র দেখে জানা যায় বেশিরভাগ মোসাসোরাস ডাইনোসররা ইকুয়েটরের এক বিশেষ দ্বীপের আশেপাশে পাওয়া যায়। মার্টিন টিমকে জানায় এই দ্বীপটা বিশেষ করে প্রায় 17 বছর আগে ইঞ্জেন নামের একটি কোম্পানি এখানে ডাইনোসরের ওপর পরীক্ষা নিরীক্ষা করেছিল। তারা এখানে ডাইনোসরের মিউটেশনের কাজ করত এবং তাদের শরীরে পরিবর্তন আনার চেষ্টা করত। কিন্তু এক বড় দুর্ঘটনার পর সবাই ওই ল্যাব ফাঁকা করে চলে যায়, আর তারপর থেকে ওইসব বিল্ডিংগুলোর অবস্থাও তেমনই আছে। এরপর মার্টিন এবং তার টিম আরাম করে তাদের মিশনের উদ্দেশ্যে এগিয়ে যায়। একই সময় দৃশ্য বদলায়। আমরা সমুদ্রে আরেকটি ছোট্ট নৌকা দেখি, যেখানে 4 জন লোক ছিল। নৌকার মালিক রুবিন, তার 2 মেয়ে টেরিসা এবং এজাবেলা, আর টেরিসার বয়ফ্রেন্ড এক্সিভিয়ার। এই 4 জনও সমুদ্র ভ্রমণে বেরিয়েছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় নৌকা যাচ্ছিল।
সমুদ্রে ট্রাভেল করার সময় হঠাৎ করেই তাদের নৌকার চারপাশে অনেক বড় বড় সামুদ্রিক প্রাণী এসে ঘিরে ফেলে। এইসব প্রাণীরা ধীরে ধীরে নৌকার সঙ্গে ধাক্কা দিতে শুরু করে। তখন আমরা জানতে পারি এইসব প্রাণীরা আসলে ডাইনোসর, এবং এদের নাম মোসাসোরাস, অর্থাৎ সেই পানির ডাইনোসর যাদের খুঁজে বেড়াচ্ছে মার্টিন এবং তার দল। মোসাসোরাসরা রুবিনের নৌকার ওপর আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে নৌকাটি উল্টে যায়। এতে নৌকার ভিতরে থাকা 4 জন পানিতে পড়ে যায়। এরপর মোসাসরাসরা সেইখান থেকে চলে যায়, কিন্তু ভাগ্যক্রমে নৌকার 4 জন সদস্যের প্রাণ বেঁচে যায়। তারা নৌকার কাছ থেকে দ্রুত রেডিও সিগন্যাল পাঠানো শুরু করে। রেডিও ব্যবহার করে রুবিন নিজের অবস্থা জানায়। এক মুহূর্তে দেখা যায় রুবিনের রেডিও সিগন্যাল ডাঙ্কানের নৌকায় পৌঁছে যায়। তাই ডাঙ্কান বুঝতে পারে তার আশেপাশে কেউ আছে। রুবিন রেডিওতে নিজের অবস্থান জানিয়ে দেয়, যার ফলে মার্টিনও জানতে পারে যে রুবিন তার থেকে প্রায় 28 মাইল অর্থাৎ প্রায় 45 কিলোমিটার দূরে আছে। তবে আসলে ডাঙ্কানের নৌকা ওই দ্বীপের অনেক কাছাকাছি, যেখানে তাদের আসার কথা ছিল। সুতরাং মার্টিন সবাইকে যেতে না বলে, বলে যে আগে তাদের কাজ শেষ করবে, তারপর কারো সাহায্য করবে। কিন্তু ডাঙ্কান একজন ভালো মানুষ। সে মার্টিনের কথা না শুনে নিজের নৌকা ঘুরিয়ে সরাসরি রুবিনের কাছে চলে যায়। পরবর্তী মুহূর্তে তারা রুবিনের কাছে পৌঁছে যায় এবং রুবিন তার 2 মেয়ে ও জেভিয়ারকে উদ্ধার করে সবাইকে নিজের নৌকায় নিয়ে যায়। এরপর রুবিন তাদের সবকিছু বুঝিয়ে দেয়। এতে মার্টিন, ডাঙ্কান, জোরা ও বাকিরা জানতে পারে যে তাদের ওপর আক্রমণকারী আসলে সেই মোসাসোরাসরাই ছিল, অর্থাৎ সেই পানির ডাইনোসর যাদের খোঁজ তারা করছিল। পরবর্তী মুহূর্তে দেখা যায় অনেক মোসাসোরাস তাদের নৌকার সঙ্গে আবারও ধাক্কা দিতে শুরু করে। এটা দেখে দলের সবাই খুশি হয় এবং দ্রুত নৌকাটি মোসাসোরাসদের কাছে নিয়ে আসে। আসলে ডাইনোসরের রক্ত সংগ্রহ করার জন্য তাদের একটি পরিকল্পনা আছে, যা করেছেন ডক্টর হেনরি। ডক্টর হেনরির কাছে আছে এমন একটি বিশেষ বন্দুক এবং ছোট ছোট কন্টেইনার যেগুলো দেখতে একটি সুইয়ের মতো। এই ছোট্ট সুইযুক্ত কন্টেইনারগুলো ডাইনোসরের শরীরের উপর ছুঁড়ে মারলেই সুই ডাইনোসরের শরীরে ঢুকে যায় এবং রক্ত সংগ্রহ করতে শুরু করে। পুরো কন্টেইনার রক্তে ভর্তি হলে তা বাতাসে উড়ে যায় এবং পরে এটি প্যারাশুট খুলে নেমে আসে। তারপর জোরা, মার্টিন এবং তাদের পুরো দল এই কন্টেইনারগুলো ধরার জন্য অপেক্ষা করে। মোসাসোরাসদের সামনে পেয়ে জোরা দ্রুত বন্দুক দিয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে মোসাসোরাসরা হাইপার হয়ে যায় এবং তাদের দিকে আক্রমণ করতে শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে মোসাসোরাসদের শরীরে সরাসরি সেই কন্টেইনার ঢুকে যায়। কন্টেইনারের ভিতরে দ্রুত রক্ত জমা হতে শুরু করে, আর জোরা ও তার দল সেই কন্টেইনারটি সাফল্যের সঙ্গে ধরতে সক্ষম হয়। এর ফলে তারা প্রথম ডাইনোসরের রক্ত সফলভাবে সংগ্রহ করতে পারে। এই সাফল্য দেখে পুরো টিম খুবই খুশি হয়ে ওঠে। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ তাদের নৌকায় আরেক প্রজাতির ডাইনোসর আক্রমণ করে। এগুলো পানির ডাইনোসর, কিন্তু নাম স্পাইনোসরাস। এই স্পাইনোসরাসগুলো দ্রুত নৌকার ওপর আঘাত করতে থাকে এবং নৌকাটি ধাক্কা দিতে শুরু করে। এই দৃশ্যে দেখা যায় ববি তার বন্দুক বের করে ডাইনোসরদের দিকে গুলি বর্ষণ শুরু করে, যাতে তারা নৌকা থেকে দূরে সরে যায়। কিন্তু পরের মুহূর্তে আমরা দেখি এতে স্পাইনোসরাসরা রেগে যায় এবং এক ডাইনোসর নৌকায় লাফ দিয়ে উঠে ববিকে ধরে ফেলে। সবার সামনে সেই ডাইনোসরটি ববিকে চেপতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে খেয়ে ফেলে, অর্থাৎ ববির মৃত্যু হয়। এই ঘটনা দেখে নৌকায় থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর স্পাইনোসরাসরা নৌকায় আরো বেশি আঘাত করতে থাকে। নৌকা লড়খড় করে ওঠে আর রুবিনের মেয়ে টেরেসা সরাসরি পানিতে পড়ে যায়। টেরেসা পানিতে পড়ার পর তার বয়ফ্রেন্ড এক্সিভিয়ার, বাবা রুবিন এবং ছোট বোন এজাবেলও তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। তারা সবাই পানিতে সাঁতরে কাছের এক দ্বীপে পৌঁছে যায়। অন্যদিকে ডাঙ্কানও তার নৌকা সামলে সেই দ্বীপের কাছে আসে, কিন্তু দ্বীপের কাছে পৌঁছাতেই তাদের নৌকা দ্বীপের সাথে ধাক্কা খায় এবং নৌকাটির অনেক বড় ক্ষতি হয়ে যায়। ভালো কথা হচ্ছে নৌকায় থাকা সবাই বেঁচে যায়, কিন্তু যখন তারা নৌকা থেকে নামতে শুরু করে তখনই একটি স্পাইনোসরাস তাদের সামনে এসে নিনাকে ধরে ফেলে এবং সবার সামনে তাকে খেয়ে ফেলে। অর্থাৎ ববির পর এবার নিনারও মৃত্যু ঘটে। এমন ভয়াবহ ঘটনার পর টিমের সবাই চিন্তা করতে শুরু করে এই ঘটনার পর তারা কিভাবে বাড়ি ফিরে যাবে, কারণ তারা যে নৌকা এই দ্বীপে এসেছিল সেটা তো ধাক্কা খেয়ে নষ্ট হয়ে গেছে। নৌকাটা অনেকটাই ভেঙে গিয়েছিল এবং সেই নৌকায় ফিরে যাওয়া এখন সম্ভব ছিল না।
কিন্তু ঠিক এই মুহূর্তে জোরা পুরো টিমকে বলে যে তার কাছে একটি প্ল্যান আছে। আসলে এখানে আসার আগে সে ভেবেছিল হয়তো মিশনের সময় নৌকাটির ক্ষতি হতে পারে এবং বাড়ি ফিরতে সমস্যা হতে পারে। এই জন্য সে আগে থেকে একটি টিমকে প্রস্তুত রেখেছিল, যাদের বলেছিল পরের দিন একটি হেলিকপ্টার নিয়ে এই দ্বীপের সামনে আসতে। অতএব আজকের কাজ শেষ করে কাল সকালে দ্বীপের এক উঁচু স্থানে পৌঁছাতে হবে, যাতে হেলিকপ্টার থেকে সবাইকে দেখতে পারে ও একে অপরকে চিনতে পারে। তবে এই কাজের জন্য সময় খুবই কম, কারণ হেলিকপ্টার শুধু কয়েক মিনিটের জন্য তাদের পর্যবেক্ষণ করবে। যদি তারা হেলিকপ্টারে তাদের দেখতে না পায় তাহলে হেলিকপ্টার ফিরে যাবে। এই কথা শুনে ডাঙ্কান ডক্টর হেনরিকে বলে এই দ্বীপটি খুবই বিপজ্জনক এবং সবাই দ্বীপের সমস্ত কিছু জানে। তাই যারা হেলিকপ্টার থেকে আসবে তারা নিচে নামবে না, তারা শুধু ওপর থেকেই আমাদের দেখতে পারবে। যদি আমরা তাদের দেখতে পাই তারা আমাদের উদ্ধার করবে, আর যদি দেখতে না পাই তাহলে তারা বুঝবে হয়তো আমরা আর বেঁচে নেই। এরপর আমরা জানতে পারি যে জোরার পুরো দল ছাড়াও রুবিনের পুরো পরিবারও এই দ্বীপে এসেছে। তবে তারা দ্বীপের দুই আলাদা অংশে অবস্থান করছে। রুবিন ও তার পরিবার সাহায্য খুঁজে বের করে এখান থেকে পালানোর চেষ্টা করছে, আর জোরা ও তার দল অন্য দুই ডাইনোসরের রক্ত সংগ্রহের পরিকল্পনা করছে। দ্বীপে চলার সময় তারা অনেক অদ্ভুত জিনিস দেখতে পায়, বিভিন্ন ধরনের ডাইনোসর, অনেক বিপজ্জনক প্রাণী এবং কীটপতঙ্গ। তারপর তারা দ্বীপে খোঁজাখুঁজি করতে থাকে এবং এক বড় খালি মাঠে আরেক প্রজাতির ডাইনোসর খুঁজে পায়, জমিতে বাস করা টাইটানোসোরাস। মাঠে অনেক টাইটানোসোরাস থাকে, তাই জোরার দল তাদের কাছে গিয়ে গোপনে তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে। এইভাবে তাদের কাছে দুই প্রজাতির ডাইনোসরের রক্ত চলে আসে। এখন বাকি থাকে তৃতীয় ডাইনোসরের রক্ত। তৃতীয়টি হলো আকাশে উড়ে বেড়ানো ডাইনোসর, যার নাম কোয়াজেল কোর্টালাস। এই ডাইনোসরগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আক্রমণাত্মক। তাই জোরা ও ডক্টর হেনরি সিদ্ধান্ত নেয় তারা সরাসরি এই ডাইনোসরের রক্ত সংগ্রহ করবে না, কারণ এই ডাইনোসর ডিম দেয়। তাই তারা তার দেওয়া কোনো এক ডিম থেকে রক্ত সংগ্রহ করবে। এই জন্য তারা দ্বীপের একটি বড় পাথরের কাছে যায়, যেখানে ওই ডাইনোসরের বাসা এবং ডিম থাকে। তাদের মধ্যে জোরা, ডক্টর হেনরি এবং ডাঙ্কানের ব্রডম্যান লেকলার সেই বাসার কাছে যায়, যেখানে ডক্টর হেনরি একটি ডিম হাতে নিয়ে তার কন্টেনার ব্যবহার করে ডিম থেকে রক্ত সংগ্রহ করে। এরপর তাদের কাছে তিন প্রজাতিরই ডাইনোসরের রক্ত চলে আসে, কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার আগেই ডাইনোসরটি চলে আসে। ডাইনোসরটি বুঝতে পারে তারা হয়তো তার ডিমকে ক্ষতি করতে এসেছে, তখন সে তাদের উপর আক্রমণ করে বসে এবং বোটম্যান লেকলারকে খেয়ে ফেলে। জোরা, ডাঙ্কান, মার্টিন এবং ডাক্তার হেনরি কোনোভাবে নিজেদের বাঁচিয়ে নেয় এবং তিন প্রজাতির ডাইনোসরের রক্ত নিয়ে দ্বীপের ভেতরে এগিয়ে চলতে থাকেন। ধীরে ধীরে রাত নামতে শুরু করে, কিন্তু অন্ধকার পড়ার আগে আমরা দেখি জোরা ও তার পুরো দল এবং রুবিন ও তার পরিবার সেই একই ল্যাবরেটরির কাছে পৌঁছে যায়, যা 17 বছর আগে ইঞ্জিন কোম্পানি চালাতো। তারা সবাই ওই ল্যাব ফ্যাসিলিটির ভেতরে যায়, কারণ ওই জায়গাটা তাদের জন্য নিরাপদ মনে হয়। কিন্তু সেইখানে পৌঁছে তারা দেখে অনেক ডাইনোসর তাদের উপর আক্রমণ করে, কারণ 17 বছর আগে এখানে ডাইনোসরের মিউটেশন নিয়ে কাজ করা হয়েছিল। তাই আশেপাশে অনেক ডাইনোসর থাকে, তারা সবাই ডাইনোসরের থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় মার্টিন তার আসল রূপ দেখায়। সে দেখে তার হাতে তিন প্রজাতির ডাইনোসরের রক্ত এসেছে। সঙ্গে সঙ্গে সেই রক্তের কন্টেনার হাতে তুলে নিয়ে পকেট থেকে গান বের করে সবাইকে দেখায় এবং হুমকি দেয় যে কেউ তার সামনে এলে তাকে মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে আরেকটি ডাইনোসর আসে, যা আকারে অনেক বড় এবং ভয়ঙ্কর। আমরা বুঝতে পারি সেটি হলো সেই মিউটেটেড টিরেক্স, যে টিরেক্সটি 17 বছর আগে ইঞ্জিন কোম্পানির ল্যাবরেটরি ধ্বংস করেছিল। টিরেক্স আসতেই প্রথমে সবাইকে আক্রমণ করে এবং মার্টিনকে ধরে নিয়ে খেয়ে ফেলে, কিন্তু তখন রক্তের কন্টেনার মাটিতে পড়ে যায়, যেটি জোরা তাড়াতাড়ি তুলে নেয়। এই সময় তাদের রক্ষা করার জন্য একটি হেলিকপ্টারও আসে, কিন্তু টিরেক্স সেই হেলিকপ্টারকেও ধরে নিয়ে চিবিয়ে ধ্বংস করে দেয়, যার ফলে হেলিকপ্টারের পাইলটরাও মারা যায়। তাদের সামনে একটি জাহাজও দেখা যায়, যা আসলে ইঞ্জিন কোম্পানির। তারা সবাই সিদ্ধান্ত নেয় এই জাহাজ ব্যবহার করে এখান থেকে বের হয়ে যেতে হবে। তারা যখন জাহাজে উঠে এবং যাত্রা শুরু করে, টিরেক্স তাদের দেখে ধাওয়া শুরু করে। ডাঙ্কান লক্ষ্য করে যে টিরেক্স যেখান থেকে আলো পাচ্ছে সেইখানেই যাচ্ছে, তাই সে দ্রুত সবাইকে জাহাজে উঠিয়ে ফ্লোয়ার জ্বালায়। টিরেক্সের মনোযোগ ডাঙ্কানের দিকে চলে যায়, আর ডাঙ্কান জাহাজ থেকে অনেক দূরে পালাতে থাকে, যাতে টিরেক্স তার পিছে পড়ে যায় এবং অন্যরা নিরাপদে জাহাজটি চালিয়ে যেতে পারে। ডাঙ্কান সবাইকে বলেছিল নিরাপদে বেরিয়ে পড়তে, যদিও জোরা তাকে থামানোর চেষ্টা করেছিল,
কিন্তু ডাঙ্কানের কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই সবাইকে বাঁচাতে তাকে এটা করতেই হয়। দ্রুত তারা বোট চালু করে টাপু থেকে বেরিয়ে পড়ে। হঠাৎ ফ্লেয়ারের আলো নিভে যায়, যা দেখে জোরা মনে করে ডাঙ্কান হয়তো মারা গিয়েছে বা টেরাক্স তাকে খেয়ে ফেলেছে। টিরেক্স তখন টাপুর দিকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ডাঙ্কানের কাছ থেকে আরেকটি ফ্লেয়ার জ্বলতে দেখা যায়, যা দেখে জোরা বুঝতে পারে ডাঙ্কান এখনো জীবিত। সে বোট নিয়ে দ্রুতই ডাঙ্কানের কাছে যায় এবং দেখতে পায় সে নিরাপদে আছে, কারণ সে টেরাক্সকে ছলনা দিতে সক্ষম হয়েছে। এরপর সবাই ডাঙ্কানকে বোটে তুলে নিয়ে 3 প্রকারের ডাইনোসরের রক্ত নিয়ে টাপু থেকে বেরিয়ে পড়ে। পথে ডক্টর হেনরি জোরাকে জানায় যে মার্টিন সব রক্ত একক কোম্পানিকে দিতে চেয়েছিল, যা মোটেও ঠিক নয়, কারণ একক কোম্পানি যদি এই ওষুধ তৈরি করে তারা তা খুব দামি দামে বিক্রি করবে এবং অনেক মানুষ ওষুধ পাবে না, শুধুমাত্র তারাই লাভবান হবে। তাই ডক্টর হেনরি আর জোরা মিলে সিদ্ধান্ত নেয় রক্তগুলো ভাগ করে অনেক কোম্পানিতে দিবে, যাতে অনেকেই ওষুধ তৈরি করতে পারে এবং সবাই ওষুধ পেতে পারে। আর এরই মধ্যে আমাদের মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল জুরাসিক ওয়ার্ল্ড রেবার্ট মুভির গল্প। মুভিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর কোনো রেকমেন্ডেশন থাকলে সেটিও শেয়ার করবেন। ধন্যবাদ।